সেটা হচ্ছে ছিনতাইটি। মাঝে মাঝে শুনে খুব কষ্ট হয়, যারা মেডিকেলে বা ইন্ডিয়ায় যারা সেবা করার মানে আপনার ডাক্তার দেখানোর জন্য যায়, তারা কিছু টাকা পয়সা নিয়ে আসে, আপনি তাদেরকে দ্রুত ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রলোভন দেখান এবং তাদের পাসপোর্টটা হাতে নেন, নিয়ে আপনার দ্রুত আপনি আপনার ওই যে পাসপোর্টের যে দিতে হয়, সরকারের যে ট্যাক্স দিতে হয় সেটার কথা বলে আপনি কি করেন, তাদেরকে একটা সাইডে নিয়ে তাদের টাকা পয়সা সব কিছু আপনি নিয়ে হাতিয়ে নিয়ে আপনি চলে যান। সেই লোকগুলো অসহায় পড়ে, তাদের চোখের পানি, তাদের কান্নাকাটি, তাদের এই যে তাদের যে ইয়েগুলো কষ্টগুলো, সেটা কিন্তু সাধারণ বেনাপোলে প্রত্যেকটা মানুষের ঘাড়ে এসে চায়। প্রশাসন সেটাকে কিন্তু ভালো চোখে নেয় না, বাইরের মানুষ সেটাকে ভালো চোখে নেয় না। শুধু আমরা কি প্রশাসনের উপরে ভর করে চলবো? আমার দাবি থাকবে এখানে একটা পরিবহন সমিতি আছে, এখানে একটা বাজারের সমিতি আছে। আমার বিশ্বাস যে সে প্রশাসনের উপরে ভর করলে চলবে। আপনারা বাজার কমিটি থেকে একটা কমিটি করেন, নিরাপত্তা কমিটি, আপনি পরিবহন থেকে একটা কমিটি করেন, যৌথভাবে একটা কমিটি করেন, যাদের কাজ হবে এই সমস্ত দুর্নীতিবাদ ছিনতাইবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়। শুধু পুলিশ প্রশাসন তো বসে থাকবেন এখানে, ব্যবসা আপনার চেকপোস্টটা যদি সঠিকভাবে চলে আপনার ব্যবসা ভালোভাবে চলবে। যাত্রীরা যদি ভালোভাবে যেতে পারে তাহলে যাত্রীরা এই বেনাপোল দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করবে, যেখানে ভালো সেবা পাবে মানুষ সেখান থেকেই যাওয়ার চেষ্টা করবে। তাহলে আপনার ব্যবসা এখানে জড়িত, পরিবহনের ব্যবসা জড়িত, আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হচ্ছে যে যাত্রীরা আসবে তাদেরকে সেবা দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া। পুলিশের দায়িত্ব সার্বিক নিরাপত্তা দেওয়া, কিন্তু পুলিশ তো সবসময় এখানে থাকে না। যেহেতু আপনার ব্যবসা, পরিবারের ব্যবসা চলছে, আপনার ব্যবসা চলছে, আপনার দায়িত্ব হচ্ছে এটা নিরাপত্তা দেওয়া। তাহলে আমার বিশ্বাস যে আজকের পর থেকে আপনারা যারা পরিবহন, যারা এখানে যারা কমিটি আছে আর এই বাজার কমিটি যারা আছে, তারা এখানে একটা নিরাপত্তা শৃঙ্খলা কমিটি তৈরি করবে অতি দ্রুত। সেই কমিটির দায়িত্ব থাকবে এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এখান থেকে বিতাড়িত করা, এবং কোনো অবস্থাতেই তারা এই ধরনের ঘটনা পুনরায় না ঘটাতে পারে তার ব্যবস্থা নেই। এটা আমার অনুরোধ। এবং রাজনৈতিকভাবে যত প্রকার সহযোগিতা করা দরকার এবং প্রশাসনিকভাবে যত প্রকার সহযোগিতা করা দরকার, আমরা উভয় পক্ষ আপনাদেরকে কথা দিচ্ছি যে সার্বিক সহযোগিতা আমরা যখনই আপনারা যাবেন আমরা আপনাদের কাছে দিব। আরো একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের এখানে ব্যবসা করতে এসছে, আপনাদের কাছে অনেক অনুরোধ, আপনাদের বিরুদ্ধেও কিন্তু অনেক কথা আছে। যারা পরিবহনে চাকরি করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু অনেক কথা আছে। শুধু একটা গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছি তা না, এখানে আপনাদের অনেকের ইন্ধন আছে। আমার কথাটা তিতো লাগবে আপনাদের, তারপর আমার বলতে হয়। আপনি বলেন তো, এখানে একটা লোক ছিনতাই করবে, এখানে একটা লোক পাসপোর্ট যাত্রীকে হয়রানি করে টাকা ছিনতাই করবে, সেটা স্থানীয়ভাবে যদি পরিবহনের লোকজন জড়িত না থাকে, স্থানীয়ভাবে ব্যবসাদাররা যদি জড়িত না থাকে, যে কোনো লোক জড়িত আসুন, বিশ্বাস করি এই কাজ করতে পারে? কখনোই করতে পারে। আপনি যখনই আপনি না দেন, আপনার আরেকজন ভাই যখনই তাকে দিবে, সেন্টার দিবে, বা তুমি করো, ঠিক আছে আমি আসি, আমাকে কিছু ভাড়া দিয়ে নি, তখন কিন্তু সেই কাজটা করতে খুব সহজ হয় তার জন্য। কিন্তু আপনারা প্রত্যেকে যদি একসাথে মিলে মিশে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে কিন্তু সেই চক্র আর এই কাজটা করতে পারে। তো যখন আপনার আশ্রয় পাবে না কারো কাছে, তখন এই কাজটা করে বেরোয় যাওয়ার ক্ষমতা সে রাখে। এটা আপনারা মনে রাখেন। আর আমাদের সাথে কিন্তু আমাদের সবাই কিন্তু আমরা ভাগ্যবান যে আমাদের বেনাপোলের স্থলবন্দর সারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর স্থলবন্দর এইটা আছে বলে কিন্তু আমরা ভালো আছি। আর পরিবহন সবকিছু মিলাই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এর সাথে জড়িত। আপনার পোর্টের সাথে সম্পৃক্ত, আপনার পরিবহনের সাথে সম্পৃক্ত, আপনারা সম্পৃক্ত, সবাই মিলে কিন্তু আমরা একটা পরিবার। আমার বিশ্বাস যে আমরা সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে আমরা চালাতে পারি, সুন্দরভাবে আমরা সেবা দিতে পারি, সেই সার্বিক সহযোগিতা আপনারা করবেন আমার বিশ্বাস। যেহেতু আমি রাজনীতি করি, দুইটা রাজনীতির কথা না বললেই নয়, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা জানেন
বাংলাদেশে দীর্ঘদিন যাবত প্রায় 15 থেকে 16 বছর আপনার আমার ভোটবিহীন একটা সরকার বাংলাদেশে পাথরের মতো এই বাংলাদেশের মানুষকে শাসন করেছে। আপনি আপনার কথা বলতে পারেননি, স্বাধীনভাবে কোনো কথা বলার সুযোগই ছিল। আপনার বেশি দূর যাওয়া দরকার নেই, আপনি আপনার এই চেকপোস্টের কথা চিন্তা করেন, এই বেনাপোলের কথা চিন্তা করেন। আপনার যেটা বলার দরকার সেটা আপনি বলতে পারেন, তারা যেটা আপনার উপর চাপিয়ে দিয়েছে সেটা আপনাকে সহ্য করতে হয়েছে। আজকে সেটাকে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাদের নিজেদের ভোট তারা নিজেরা দিয়ে বাংলাদেশের সরকার গঠন করবে, তার প্রত্যাশা নিয়ে, তার আশা নিয়ে তারা আজকে বসে আছে। আজকে দায়িত্ব কেয়ারটেকার সরকার দায়িত্ব নিয়েছে এই আওয়ামী লীগের যে দুঃশাসন, যে জঞ্জাল, এগুলো পরিষ্কার করে সুন্দর করে একটি সুন্দর নির্বাচনে আগামী দিনে আপনাদের চাওয়া, আপনাদের পাওয়া, যেটা স্বপ্নের আপনাদের চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়া, সেই নির্বাচন, ভোটে ভোট, সেটাকে তারা খুব দ্রুত সমস্ত কিছু সংস্কার করে ভোট দিতে চায়। এরই মধ্যে আমরা দেখছেন যে বারবার একটা ছোট্ট সরকার, 3 মাসের সরকার, জনগণের সরকার নয়, একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে দুনিয়ার দাবি, ঢাকা শহরে এই সংগঠনের দাবি, ওই সংগঠনের দাবি, এই সংগঠনের দাবি। আসলে কি এই সরকার কোনো দাবি মেটাতে এসছে? এটা কি কোনো জনগণের সরকার যে জনগণের দাবি পূরণ করবে? এই সরকার এসছে এই বিগত দিনে যে আওয়ামী লীগের দুঃশাসন, যে জঞ্জাল, এইগুলো পরিষ্কার করে বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা গণতন্ত্র তৈরি করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের আশা এবং আকাঙ্ক্ষার যে আমাদের চাওয়া পাওয়া, সেটাকে পূরণ করার জন্য তারা কাজ করছে। কিন্তু আমরা দেখছি অন্তরালের থেকে এই আওয়ামী লীগের এই নেতারা, এই বাংলাদেশের সবচেয়ে স্বৈরা শাসক শেখ হাসিনা আজকে ইন্ডিয়ায় বসে আজকে বিভিন্নভাবে বাংলাদেশের পরিবেশকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশকে বহির্বিশ্ব হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে এই আপনার যে সংখ্যালঘু, আপনি বলেন তো বেনাপোলে তো সংখ্যালঘু অনেক বেশি। আমার পাশে এক সংখ্যালঘু আছে, আমার ভাই, এটা অঞ্চল, এই উজ্জ্বল কিন্তু একজন নেতা হিন্দুদের। উজ্জ্বল বলুন তো যে বেনাপোলের এই শাসা থানায় একটি হিন্দু গায়ে কোনো লোক আঘাত করেছে কিনা, বা আওয়ামী লীগের চেয়ে এখন তারা নিরাপত্তা আছে কিনা, বা তারা আগের মতো স্বাধীনভাবে কথা বলতে পারছে কিনা, গণতন্ত্রের যে সুবাদা সেটা তারা গ্রহণ করছে কিনা, বলুক আমার সামনে। আপনারা এটা বলতে পারবেন যে বেনাপোলে কোনো সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো মানুষ কোনো কথা বলেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা স্বাধীনভাবে চালাচ্ছে, কেউ বাধা দিয়েছে? আপনারা কেউ বলতে পারবেন না। বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম, শাসক থানার চিত্র যেমন, বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম। কোথাও কোনো সংখ্যালঘুদের উপরে আমরা অত্যাচার বা নির্যাতন করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বরঞ্চ আওয়ামী লীগ থাকা অবস্থায় এই আজকে যারা এই যে বলছে, হিন্দুদের কথা বলছে, ইসকনের কথা বলছে, ইসকনের দুজন নেতাকে এই আওয়ামী লীগের সময় হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের সময়, আজকে আওয়ামী লীগের সময় হিন্দুরা নির্যাতিত হয়েছে, তাদের জমি, তাদের বাড়িঘর দখল করা হয়েছে আওয়ামী লীগের সময়, কিন্তু কোনো কথা বলা হয়নি। ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ ভারত, কখনো আমরা দেখলাম না একটা কথা বলতে গিয়ে এত নির্যাতন হয়েছে হিন্দুরা, কোনোদিন কথা বলতে দেখলাম না আন্তর্জাতিকভাবে। কিন্তু আজকে ইন্ডিয়ায় পুজোর সময় আজকে মূর্তি যখন ডুবানো হচ্ছে, সেই ছবি দিয়ে আজকে ইন্টারন্যাশনাল ভাবে তাদেরকে অপপ্রচার করা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া। আজকে বাংলাদেশের অপপ্রচার করা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ারা বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করার জন্য। আজকে কিন্তু বাংলাদেশকে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে আজকে শুভেন্দুবাবু এসছেন আমাদের পাশের চেকপোস্টে। আরে শুভেন্দুবাবু, আপনার এলাকার, আপনার ভারতকে আপনি দেখেন না? আপনার ভারতে কিভাবে সংখ্যালঘু নিম্ন শ্রেণীর যে হিন্দুরা, তাদেরকে উচ্চ শ্রেণীর হিন্দুরা যে নির্যাতন করে, আপনি সেটা সামলান না। আপনি মুসলমানের সামলানোর দরকার নাই। আপনার ইন্ডিয়ার
বলতে চান আপনি আপনি আপনার এলাকায় মসজিদ যেভাবে ভাঙা শুরু করেছেন, আমরা মন্দির পাহারা দিই, আমরা মন্দির কিভাবে সুরক্ষা করা যায় তার চেষ্টা করি আমরা। আর আপনি এখানে বড় বড় কথা বলতে এসছেন, আওয়ামী লীগের এজেন্ট হয়ে আপনি কথা বলতে এসছেন এখানে। আওয়ামী লীগের আপনার কি একটা ব্যক্তির সাথে আপনাকে সম্পর্ক করবেন না দেশের সাথে সম্পর্ক করবেন? প্রত্যেকটা রাষ্ট্রের উচিত রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, ব্যক্তির সাথে কিসের সম্পর্ক? আপনাদের আমরা আহ্বান করতে চাই যে আপনারা আসেন, আপনাদের প্রতিনিধি পাঠান বাংলাদেশে, দেখেন হিন্দুরা কিভাবে বাংলাদেশে জমিদারের মতো রয়েছে, তারা কিভাবে কত সুন্দরভাবে বাংলাদেশে তাদের গণতন্ত্র অধিকার ভোগ করছে। আজকে তাই বলতে চাই, আপনারা যারা আসছেন প্রত্যেকে সজাগ থাকবেন। এই আওয়ামী লীগের দুঃশাসন আজকে ইন্ডিয়ার ধারে গিয়ে পড়েছে। আজকে তারা আবার পুনরায় এই বাংলাদেশকে গণতন্ত্র হত্যা করতে চায়, শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। সেই কারণে আমার জনগণের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা সজাগ থাকবেন সর্বদাই এই ধরনের ষড়যন্ত্রকে উঠে দেওয়ার জন্য, এবং আগামী দিনের জন্য এই ধরনের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যে ভাই ভাই, সেটা আগামী দিনের সবাই আমরা একসাথে মিলেমিশে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গঠন করতে চাই। সেই আশাবাদ কিন্তু আমি সবার কাছে আহ্বান রাখি। আর আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং সাথে সাথে আমি আজকের যে কমিটি এই চেকপোস্টের এই কমিটি আপনাদের মাঝে তাদেরকে আমি পরিচয় করা দিতে চাই এবং নাম ঘোষণা করতে চাই।